স্বাগত। কিছু সমস্যার কারণে আমার লোকেশন চেঞ্জ করার কারণে তোমার ভিডিও আমরা আপলোড করতে পারিনি। এবার থেকে আমরা কন্টিনিউ আপলোড করতে থাকবো। আমরা ক্লাস 11 শুরু করেছিলাম, 10 কিছু ভিডিও করেছিলাম। হ্যাঁ, তো ক্লাস 10 11 আমরা অ্যাকচুয়ালি দেখবে তোমাদের অ্যালজেব্রা পোর্শনে 4টা পোর্শন আমরা করেছি। যারা যারা দেখোনি তারা দেখতে পারো। অ্যালজেব্রা 4টা চ্যাপ্টার আমরা করেছি। আমরা আজকে শুরু করবো তোমাদের নতুন টপিক, তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি বা 2D 2 ডাইমেনশন। ঠিক আছে, আশা করি সব তোমরা ভালোই আছো। হ্যাঁ, আর যারা যারা চ্যানেলের সাথে আছো, যারা যারা সাবস্ক্রাইব করেছো, শেয়ার করেছো, তাদেরকে ধন্যবাদ। আমরা 350 সাবস্ক্রাইবার পাস করে গেছি। তো এবার থেকে আমরা কন্টিনিউ আপলোড করতে থাকবো। ঠিক আছে, তো আমরা 2Dটা তোমাদের শুরু করবো, তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রিটা। তোমাদের ক্লাস 9-এ কিছুটা ছিল 2 ডাইমেনশন, বা 2Dর কিছু পোর্শন ছিল। তো আমরা এই ক্লাস 11-এ আমরা কিছু পোর্শন এবারে শুরু করবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। হ্যাঁ, তো দেখো আমরা পড়াবো স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি, তাই তো? তো তার আগে আমাদেরকে জানতে হবে স্থানাঙ্ক জ্যামিতি জিনিসটা কি, স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে। ঠিক আছে, অ্যাকচুয়ালি স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি হচ্ছে তোমাদের জ্যামিতি আর বীজগণিতের একটা রূপ, সুসমন্বিত রূপ, একসাথে একটা রূপ, মানে অ্যালজেব্রা আর জিওমেট্রি। মানে ব্যাপারটা কি, আমরা কি করি যে আমরা বীজগণিতের যে সূত্রগুলো জানি, অ্যালজেব্রা যে আমরা লস গুলো বা জানি, সেগুলো সাহায্য নিয়ে আমরা কোঅর্ডিনেট আমরা জিওমেট্রি সলভ করবো। ঠিক আছে, বীজগণিতের সাহায্য নিয়ে আমরা যখন কোনো জ্যামিতিক সমস্যার সমাধান করবো, হ্যাঁ, তখন তাদেরকে একসাথে আমরা বলবো স্থানাঙ্ক জ্যামিতি, তাই তো? তো স্থানাঙ্ক জ্যামিতি আমরা 2 ডাইমেনশন পড়াচ্ছি। 2 ডাইমেনশনে তোমাদের দুটো আমরা পারপেন্ডিকুলার এক্সেস পাই। ঠিক আছে, দুটো লম্ব অক্ষ পাই, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, দুটো অক্ষ নিয়ে আমরা। ঠিক আছে, ওটাকে আমরা কি বলি, অরিজিন। ঠিক আছে, বা মূল বিন্দু যেটা বলা হয়। ঠিক আছে, এটা এক্স এক্সিস বা এক্স অক্ষ, এটা ওয়াই এক্সিস বা ওয়াই অক্ষ। ঠিক আছে, তো দুটো পরস্পর লম্ব অক্ষ, এগুলো সব অ্যাঙ্গেল গুলো মাঝে 90 ডিগ্রি করে আছে। ঠিক আছে, তো তারা 4টা কোয়াড্রেন্টে বিভক্ত করে, 4টা পাদে বিভক্ত করে। এটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। মানে হচ্ছে তোমার প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ। ঠিক আছে, তো প্রথম পাদে আমাদের কি হয়, প্রথম পাদে যে বিন্দুগুলো আমরা পাই, প্রথম পাদের মধ্যে আমরা যে বিন্দুগুলো পাই সেটা হয় প্লাস কমা প্লাস। মানে আমরা যে স্থানাঙ্ক গুলো নেবো পি এক্স কমা ওয়াই, বিন্দু নয়, স্থানাঙ্ক যেগুলো আমরা নেবো, সেই স্থানাঙ্কগুলো হবে প্রথম পাদে দুটোই পজিটিভ। যদি তুমি একটা পয়েন্ট নাও 3,4, 3,4 পয়েন্টে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে দুটোই পজিটিভ, এগুলো তোমরা জানো। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমরা নিই, তখন কত, এক্স এক্সিসের এটা কি নেগেটিভ সাইড, ঋণাত্মক সাইড, কত -3,4 যদি নিই সাপোজ, এখানে -3,4 হলে এইদিকে যাবো। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমার থার্ড কোয়াড্রেন্ট, এটা দুটোই নেগেটিভ হয়, দুটো স্থানাঙ্ক হয়। যার এক্স কমা ওয়াইটাকে, এক্সটাকে বলা হয় ভুজ আর ওয়াইটাকে বলা হয় কোটি। এই যে এক্স কমা ওয়াই আমরা একটা কোঅর্ডিনেট ধরি না, এটা নিশ্চয়ই জেনেছো। তো এক্সটাকে কি বলা হয়, অ্যাবসিকা বলা হয়, আর হচ্ছে তোমার বা ভুজ, আর ওয়াইটাকে বলা হচ্ছে অর্ডিনেট বা কোটি। ঠিক আছে, এগুলো আমরা জানি। এক্স কমা ওয়াই একটা স্থানাঙ্ক দ্বারা ডিনোট করি। তো এখানে তোমার থার্ড কোয়াড্রেন্টে কি হবে, দুটোই নেগেটিভ হবে, আর ফোর্থ কোয়াড্রেন্টে তোমার একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, তোমার এই 4,-3 এদিকে আসবে। তো এগুলো তোমাদের জানা আছে মোটামুটি। ঠিক আছে, তোমরা আগেও পড়েছো। আমরা পড়াবো যে মূল বিন্দু থেকে একটা পয়েন্টের ডিস্টেন্সটা কত হবে। একটা এক্সিস মূল বিন্দু থেকে তার একটা পয়েন্টের, একটা মূল বিন্দু থেকে যদি আমরা একটা স্থানাঙ্ক নিই, তার ডিস্টেন্সটা কত। হ্যাঁ, ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম অরিজিন। তো কি করবো, দেখো ডিস্টেন্স অফ পয়েন্ট ফ্রম অরিজিন কি হবে। দেখো সাপোজ এই স্থানাঙ্কটা আমি নিচ্ছি। ঠিক আছে, এই স্থানাঙ্কটা নিচ্ছি। তো একটা পি এক্স কমা ওয়াই একটা পয়েন্ট নিচ্ছি, সাপোজ পি এক্স কমা ওয়াই একটা পয়েন্ট। ঠিক আছে, তো পি এক্স কমা ওয়াই একটা যদি পয়েন্ট নিই, আর মূল বিন্দু কত, 0,0। ঠিক আছে, তো ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম অরিজিন, ডিস্টেন্স অফ এ পয়েন্ট পি এক্স কমা ওয়াই ফ্রম অরিজিন কি পাবো। তো এটা ডিস্টেন্সটা কত হবে বলো, ওপি হবে অ্যাকচুয়ালি। তো আমি একটা পারপেন্ডিকুলার টানছি এর উপরে, পিএম সাপোজ। তো পিএমটা যদি একটা পারপেন্ডিকুলার টানা হয় এর উপরে, কিভাবে পাচ্ছি আমরা ওপির ডিস্টেন্সটা। এই ওপির ডিস্টেন্সটা কত হয়, দেখো যদি পিএমটা পারপেন্ডিকুলার ওএম নেওয়া হয়, তাহলে কি হবে অ্যাকচুয়ালি, তোমার এখান থেকে এটা কত, এখান থেকে এটা এক্স, আর এখান থেকে এটা কত ওয়াই, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট। ঠিক আছে, তো এই এক্সটা ভুজ আর ওয়াইটা কোটি। তাহলে অ্যাকচুয়ালি ভালো করে যদি লক্ষ্য করো যে ওপিএমটা একটা কি, ওপিএমটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওপিএমটা একটা সমকোণী ত্রিভুজ।
এই সমকোণী ত্রিভুজ আমরা কি বলতে পারি যে ওপি স্কয়ার সমান কি বলতে পারি ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার, পড়ে কিনা? তো এটা সমান কত অ্যাকচুয়ালি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে ওপি সমান অ্যাকচুয়ালি কত হলো রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে মূল বিন্দু থেকে মূল বিন্দু অরিজিন ফ্রম ও দ্যাট ইজ 0, 0, the distance of a point p x, y from origin কত হবে তাহলে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এই প্রুফগুলো তোমাদের করার দরকার নেই, এগুলো ক্লাস 9 এ তোমরা করেছো, ঠিক আছে? আমি জাস্ট এই সূত্রগুলো কিছু বলে দেবো, এমন নতুন টাইপের একটা জিনিস পড়াবো আছে তোমাদের, আছে শিফটিং অফ অরিজিন ব্যাপারটা, ঠিক আছে? যেটা তোমাদের অ্যাকচুয়ালি মেন কাজে লাগবে। আর তোমাদের লোকাস আছে, হ্যাঁ, সঞ্চার পথ যে ব্যাপারটা। তো আরেকটা হয়, দেখো এটা একটা সূত্র মনে রাখো। আরেকটা হয় দুটো পয়েন্ট, ধরো সাপোজ আছে দুটো পয়েন্ট আছে, ধরো পি এক্স, দুটো পয়েন্ট এরকম আছে, ধরো পি x1, y1, x1, y1 একটা পয়েন্ট, আর হচ্ছে তোমার কিউ x2, y2 একটা পয়েন্ট। তো এই দুটো পয়েন্টের ডিসটেন্সটা কত হবে? ডিসটেন্স ফর্মুলা সাহায্যে পিকিউ সমান অ্যাকচুয়ালি কত হয় জানো? পিকিউ সমান হয়, তোমরা করেছো এটা প্রুফটাও, রুট ওভার অফ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এটা হয় রুট ওভার অফ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। বা তুমি এটা করতে পারো রুট ওভার অফ x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এটা করতে পারো, কারণ যেহেতু স্কয়ার আছে নেগেটিভ থাকলে কোনো সমস্যা নেই, স্কয়ারের নেগেটিভ তো অলওয়েজ পজিটিভই হয়, ঠিক আছে? তো এটা ছিল তোমাদের ডিসটেন্স অফ পয়েন্ট ফ্রম সরি মানে দুটো পয়েন্টের ডিসটেন্স যদি এরকম থাকে, ধরো দুটো পয়েন্ট আছে তোমার 3,4 আর সাপোজ আছে তোমার ধরো 4,5, তো তার ডিসটেন্স কি করে নির্ণয় করবে? পিকিউ টা সেগমেন্টটা কত হবে? 3 মাইনাস 4 তার হোল স্কয়ার রুট ওভার অফ প্লাস 4 মাইনাস 5 তার হোল স্কয়ার, বেরিয়ে যাবে, বুঝা যাচ্ছে? এটা করা যায়। আচ্ছা, আর হয় তোমাদের এক মিনিট, আর তোমাদের হয়, হ্যাঁ, যেটা তোমাদের বলা ছিল যে তোমাদের সেকশন ফর্মুলা ব্যাপারটা কি, যে দুটো ধরো সাপোজ দুটো পয়েন্ট আছে, ঠিক আছে? পি x1, y1 আর কিউ x2, y2 দুটো স্ট্রেট লাইন আছে, পিকিউ একটা লাইন সেগমেন্ট। তো যদি আর একটা পয়েন্ট পিকিউটাকে দুটো ভাগে ভাগ করে, মানে আর ডিভাইডস পিকিউ ইন্টারনালি ইন দ্য রেশিও m:n। কি বললাম? যে আর বিন্দু যদি পিকিউ রেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, বা আর ডিভাইডস পিকিউ ইন্টারনালি ইন দ্য রেশিও m:n, দ্যাট ইজ pr/r মানে হচ্ছে m:n, তাহলে কোঅর্ডিনেটস অফ আরটা কত হবে? আর এর কোঅর্ডিনেটসটা কত হবে? ঠিক আছে, মানে কি লিখবো? ইফ r divides pq internally in the ratio m:n, তাহলে r এর স্থানাঙ্ক কত হবে? কোঅর্ডিনেটস অফ আরটা কত হয় অ্যাকচুয়ালি? কি বললাম? p টা হচ্ছে x1, y1, q x2, y2, আর পিকিউটাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে, বা আর পিকিউটাকে ইন্টারনালি m:n অনুপাতে বিভক্ত করছে, m:n অনুপাতে বিভক্ত করছে, মানে কি pr/rq সমান হচ্ছে m:n। যদি এরকম হয় দেন কি করবে? তাহলে কোঅর্ডিনেটস অফ আরটা কত হয় অ্যাকচুয়ালি মনে রাখবে যে mx2 প্লাস nx1 ডিভাইড বাই m প্লাস n। কি বললাম? যে mx2 প্লাস nx1 ডিভাইড বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 ডিভাইড বাই m প্লাস n। মনে থাকবে কি বললাম? দেখো ছবিটা, pr/rq সমান হচ্ছে m:n, আর পিকিউটাকে m:n অনুপাতে বিভক্ত করছে। তাহলে কোঅর্ডিনেটস অফ আর, এই যে আর এর স্থানাঙ্কটা কত হবে অ্যাকচুয়ালি? m x2 প্লাস n x1 ডিভাইড বাই m প্লাস n, কমা m y2 প্লাস n y1 ডিভাইড বাই m প্লাস n। মনে থাকবে? এটা হলো ইন্টারনাল কেস, ঠিক আছে? আচ্ছা, এবারে এক্সটার্নাল কেস, মানে বহির্বিভক্তের ক্ষেত্রে কেসটা কি হবে? ওই যে আর ডিভাইডস পিকিউ যদি এক্সটার্নালি করে, মানে পিকিউ একটা স্থানাঙ্ক আছে p x1, y1, q x2, y2, পিকিউ একটা লাইন সেগমেন্ট, পিকিউটা ওই যে আর একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এটা পিকিউটাকে ক্রস করে আরটা বিভক্ত করছে, মানে অ্যাকচুয়ালি কত? pr/qr টা সমান হচ্ছে যদি m:n হয়, দেন তুমি কি করবে? pr/qr সমান হচ্ছে m:n, ঠিক আছে? তখন আর বিন্দু স্থানাঙ্কটা কত হবে? মানে কি, যদি ইফ আর ডিভাইডস, জাস্ট সূত্রগুলো জেনে রাখো, প্রুফগুলো এগুলো দরকার নেই, ঠিক আছে? প্রুফগুলো কিভাবে আসছে জানার দরকার নেই, কিন্তু সূত্রগুলো মনে রাখতে হবে। ইফ আর ডিভাইডস এক্সটার্নালি ইন দ্য রেশিও m:n, তাহলে কত হবে? কোঅর্ডিনেটস অফ আরটা কত অ্যাকচুয়ালি? কোঅর্ডিনেটস অফ আরটা কত হবে? দেখো সূত্র লিখে দিচ্ছি, এটা কত হবে? mx2 মাইনাস nx1 ডিভাইড বাই m মাইনাস n, কমা my2 মাইনাস ny1 ডিভাইড বাই m মাইনাস n। এই ব্যাপারটা মনে থাকবে কি বললাম? mx2 প্লাস nx1 ডিভাইড বাই m প্লাস n, কমা my2 প্লাস n1 বাই ডিভাইড বাই m প্লাস n। এটা হচ্ছে তোমার যদি ইন্টারনালি করে,
আর যদি এক্সটার্নালি করে বহির্বিভক্ত করে কত হবে mx2 nx1 ডিভাইড বাই m n কমা my2 n1 বাই m n মনে থাকবে। চলো এখানে আর স্থানাঙ্কটা বেরোবে। আর একটা জিনিস আছে তোমাদের, যখন আমরা এটা টুকে নাও, ঠিক আছে, এটা নোট করে নেবে। তো যখন আমরা ইন্টারনাল কেসটা বললাম, ইন্টারনাল কেসটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, ধরো তোমাদের দুটো পয়েন্ট আছে p x1 y1, ঠিক আছে, আর এখানে তোমার q x2 y। বলছে যদি r বিন্দুটা যে r পয়েন্টটা আমি নিচ্ছি, সেই r পয়েন্টটা যদি সাপোজ কি বলছে শোনো, যে r পয়েন্টটা আমি নিচ্ছি সেই r পয়েন্ট যদি pq এর মিড পয়েন্ট, এই যে p আর q এর মধ্যবিন্দু যদি r, if r is the midpoint of p and q বা pq, যদি pq এর মধ্যবিন্দু হয় তাহলে অ্যাকচুয়ালি কত হবে বলতো, এই pr is to rq টা অ্যাকচুয়ালি কত হবে বলতে পারবে? pr is to rq টা ভালো করে লক্ষ্য করো, r টা এর মিড পয়েন্ট মানে অ্যাকচুয়ালি কত, pr সমান তো rq, অবভিয়াসলি pr সমান rq। তো r যদি এর মধ্যবিন্দু হয় মানে কত, ধরো এটা সবই 10 আছে, মধ্যবিন্দু 8টা মানে কি এটাও 5 এটাও 5, মানে pr সমান rq অ্যাকচুয়ালি, তাহলে কত হবে pr বাই rq সমান কত হবে অ্যাকচুয়ালি 1/1, মানে pr is to rq সমান কত অ্যাকচুয়ালি 1:1, পড়ে কিনা? তো যদি এটাও 1 এটাও 1, তো আর একটা পয়েন্ট আছে স্যার, যদি pq টাকে ইন্টারনাল 1:1 হলে তো বিভক্ত করে, তখন r বিন্দু স্থানাঙ্ক কত হবে, মানে কি লিখবো, if r is the midpoint of pq, if r is the midpoint of pq, then কোঅর্ডিনেট অফ r টা কত হবে অ্যাকচুয়ালি, ভালো করে লক্ষ্য করো। আমি যদি সূত্রটা পুট করি, এখানে দেখো m এর জায়গায় 1 n এর জায়গায় 1 হবে, বটে কিনা? তাহলে কত 1 into x2 plus 1 into x1 divided by 1 plus 1, ঠিক আছে, এটা কত 1 into y2 plus 1 into y1 divided by 1 plus 1 সমান কত হবে অ্যাকচুয়ালি x1 plus x2 by 2, y1 plus y2 by 2। মনে থাকবে কি বললাম, x1 plus x2 by 2, y1 plus y2 by 2। এটা তোমার কি হচ্ছে, যখন r টা হচ্ছে মিড পয়েন্ট অফ p and q, দ্যাট ইজ p r is to r q 1:1 ছিল, ঠিক আছে। বাস আরো কিছু সূত্র আছে দেখো বলছি। এবার দেখো যে একটা ত্রিভুজ, এটা ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলের তিনটে শীর্ষবিন্দু হচ্ছে a x1, y1, b x2, y2, c x3, y3, ঠিক আছে। তো তার এরিয়া কি পাবো, এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি কত হয়, ঠিক আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা কত হয় জানো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হয় তাহলে কত হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি কত বলতে পারি আমরা, হাফ অফ কত হয়, আমরা যেহেতু ট্রায়াঙ্গেলটা আমরা ঋণাত্মক নিই না, মানে নেগেটিভ নিই না, আমরা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আমরা আমরা করেছিলাম দেখবে, হ্যাঁ ক্লাস 9 এ করেছিলাম। হাফ অফ কত হয় অ্যাকচুয়ালি x1 into y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি সমান কত হবে অ্যাকচুয়ালি হাফ অফ x1 into y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2, ঠিক আছে। বা অ্যাকচুয়ালি তোমরা যখন ডিটারমিনেন্ট করবে এটা কত লেখা যায় অ্যাকচুয়ালি জানো, হাফ অফ x1 y1 1, x2 y2 1, x3 y3 1। তোমরা যখন ক্লাস 12 এ ডিটারমিনেন্ট করবে বা নির্ণয়, তখন তোমরা এটা বুঝতে পারবে যে কেন এটা হচ্ছে x1 into y2 minus y3, হ্যাঁ, মাইনাস x2 into এরকম ভাবে হয়, এরকম ভাবে করলে y1 minus y3 হয়, প্লাস x3 into y3 minus y1 minus y2 হয়, ঠিক আছে। তো এটাকে এরকম ভাবে লিখতে পারি আমরা। তো ব্যাপারটা মনে রাখার ট্রিক্সটা কি, মনে রাখার ট্রিক্সটাকে তুমি এরকম ভাবে মনে রাখতে পারো যে তোমার যদি এটা 1 2 3 করো এরকম ভাবে যাবে, মানে x1 into কত y2 minus y3, তারপরে 2 টা নাও এটাকে x2 into কত y3 minus y1 প্লাস x3 into y1 minus y2। কি বললাম, প্রথমে এটা x1 করো, তারপরে এই দুটো কি করবে y2 আর y3, তাহলে x1 into y2 minus y3 প্লাস x2 করো y3 minus y1 প্লাস x3 করো y1 minus y2, মনে থাকবে। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি কি হলো, বেরোলো এটা। এটা ধরো সাপোজ তোমার তিনটে কোঅর্ডিনেট থাকে, ধরো 2, 3, 4, 5, 6, 7, আমরা এই সূত্রের সাহায্যে করে দেবো, হয়ে আছে কি বলছি, এটা হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এবার আছে তোমার কন্ডিশন অফ কোলিনিয়ারিটি, ঠিক আছে, বা তিনটে পয়েন্ট কখন কোলিনিয়ার হয় বা তিনটে বিন্দু কখন সমরেখা হয় সেটা বলবো। তো দেখো তোমাদের কন্ডিশন অফ কোলিনিয়ারিটি বা তিনটে বিন্দু সমরেখা হওয়া শর্ত কি, ঠিক আছে। তো এ বি সি তিনটে পয়েন্ট আছে, a x1, y1, b x2, y2, c x3, y3, ঠিক আছে। তো আমরা ক্লাস 9 এ যেটা পড়েছিলাম, তোমরা এরকম ভাবে করতে পারো, যদি সাপোজ ab প্লাস bc সমান যদি ac হয়,
দেন করা যাবে এবি ডিস্টেন্স বিসি ডিস্টেন্সটা বার করলে ওই দুটো যোগফল সমান যদি এসি হয় সেটা করা যেতে পারে। তুমি যদি সি পয়েন্টটা অন্য জায়গায় এখানে নাও, এখানে যদি বিটা নাও, তাহলে এসি প্লাস বিসি সমান যদি এবি হয় তাও হবে, ঠিক আছে। আর একটা করতে পারো, তুমি যদি বি পয়েন্টটা এইদিকে নাও, এসি প্লাস এবি সমান বিসি, সেটাও হতে পারে। এরকম ভাবে করা যায়। আরেকটা হয় যে তিনটে পয়েন্ট এবিসি কোলিনিয়ার কখন আমরা বলবো বা সমারেখ কখন বলবো, যখন তাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা ইকুয়াল হয়, বা তাদের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে কি জানলাম বলো তো, হাফ অফ কি করেছিলাম x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এটা আমরা জেনেছিলাম, তাই তো। তো এটা সমান যখন 0 হবে তখন আমরা বলবো যে তিনটে পয়েন্ট কোলিনিয়ার আছে। তো কন্ডিশন অফ কোলিনিয়ার 3 পয়েন্টস কি হবে, অর্থাৎ 3 পয়েন্টস লিখতে পারো, 3 পয়েন্টস a, b, c আর কোলিনিয়ার if কি বলবো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ইকুয়ালস টু 0 অর এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ইকুয়ালস টু 0 মানে কত, এই পুরোটা সমান 0, মানে তুমি হাফটা তুলে দাও, কি লিখতে পারো, আর x1 ইনটু y2 মাইনাস y3 প্লাস x2 ইনটু y3 মাইনাস y1 প্লাস x3 ইনটু y1 মাইনাস y2 সমান 0, এটা লেখা যায়। কিভাবে হলো বলতো, বুঝতে পারছো ব্যাপারটা? আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বা ত্রিভুজ এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা 0 কেন বলছি, ধরো সাপোজ এরকম একটা পয়েন্ট আছে এবিসি, তো এবিসি যদি এরকম ভাবে পয়েন্টটা থাকে তাহলে নিশ্চয়ই এর একটা এরিয়া থাকবে, পড়ে কিনা। কিন্তু যদি এই পয়েন্টটা ধরো বিসি এরকম ভাবে আছে, তো ভালোভাবে বোঝার চেষ্টা করো কি বলছি। এবিসি তিনটে পয়েন্ট আছে, তাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা যখন 0 বলবো তখন আমরা কোলিনিয়ার বলবো। কেন? যখন ধরো সাপোজ এই পয়েন্টটা এরকম ভাবে আছে, বিসি এরকম ভাবে আছে, যদি এই পয়েন্টটা সাপোজ ধরো এরকম ভাবে, মানে এরকম ভাবে আস্তে 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 যদি এরকম ভাবে ঢুকে যায়, ধরো এরকম ভাবে এই পয়েন্টটা আস্তে 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 যদি ঢুকে যায়, আস্তে 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 আস্তে, হ্যাঁ, যদি এই পয়েন্টটা সাপোজ যদি আবার এই জায়গাতে চলে আসে, এই জায়গাটা যদি চলে আসে তখন কি হবে, তার ট্রায়াঙ্গেলের মানে এই যে ট্রায়াঙ্গেলটা তার এরিয়াটা অবশ্যই ইকুয়ালস টু 0 হবে। যদি এই পয়েন্টটা সাপোজ এই জায়গাতে চলে আসে তাহলে তার এরিয়াটা 0 হচ্ছে। আর এরিয়াটা 0 মানে কত, এবিসি পয়েন্টটা একটা স্ট্রেট লাইনে হচ্ছে। আমরা কোলিনিয়ার মানে কি জানি, যে তিনটে পয়েন্ট একটা স্ট্রেট লাইনে থাকবে, কি বলছি বোঝা যাচ্ছে? তো তিনটে বিন্দু যখন একই লাইনে থাকবে তখন তাকে আমরা কোলিনিয়ার বলবো। তাহলে কখন এটা পসিবল, যখন এটা নিশ্চয়ই বিসির মধ্যে ঢুকবে, ঠিক আছে। তাহলে তাই আমরা বলছি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা ইকুয়াল। তো বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইছি? যদি এটা সাপোজ এই জায়গাতে চলে আসে, এটা ট্রান্সফর্ম করবে, তাহলে কত হবে, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 ইকুয়ালস টু 0। বা তুমি এটা বলতে পারো যেটা আমরা করেছিলাম আগে, ঠিক আছে, এবি প্লাস বিসি সমান এসি করতে পারো, এসি প্লাস বিসি সমান এবি করতে পারো, বা এসি প্লাস এবি সমান বিসি। বোঝা গেল ব্যাপারটা? চলো, হ্যাঁ, এবার দেখো তোমাদের একটা নতুন টাইপের জিনিস, হ্যাঁ, শিফটিং অফ অরিজিন বা তোমার মূল বিন্দু স্থান পরিবর্তন, এই ব্যাপারটা কি। আমরা দুটো এক্সিস নিয়েছি, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা আমরা জানি, ঠিক আছে। এটা তোমার দুটো পারপেন্ডিকুলার এক্সিস হয়, হ্যাঁ, এক্সেস হয়, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো পরস্পর লম্ব অক্ষ। একটা পি এক্স কমা ওয়াই স্থানাঙ্ক নিয়েছি, ঠিক আছে, পি এক্স কমা একটা আমরা কোঅর্ডিনেট নিয়েছি। তো এবার আমরা কি করব, এই যে অরিজিনটা যেটা আমরা এই যে মূলবিন্দু সেটাকে আমরা শিফট করব। সেটাকে আমরা কেমন ভাবে শিফট করব, যে তোমার এটা অরিজিনকে আমরা সাপোজ এখানে নিচ্ছি, এই যে মূলবিন্দু অরিজিনটা এটা এখানে শিফট হচ্ছে, ঠিক আছে। যদি এখানে নিই, এমনকি যদি এখানে নিই তাহলে আমরা একটা দুটো অক্ষ পাবো, আবার দুটো নতুন অক্ষ নেবো। সে দুটো নতুন অক্ষ আমরা কেমন ভাবে নেবো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। সে দুটো নতুন অক্ষ আমরা কেমন ভাবে নেবো, এই অক্ষটা সমান্তরাল আর এই অক্ষটা সমান্তরাল। এই যে এক্স ও এক্স ড্যাশ যে অক্ষটা ছিল তার সমান্তরাল করে একটা অক্ষ নেবো এইদিকে, আর ওয়াই ও ওয়াই ড্যাশ যেটা ছিল তার সমান্তরাল করে আরেকটা অক্ষ নেবো। মানে কিভাবে নেবো, ধরো এর সমান্তরাল হচ্ছে তোমার এরকম ভাবে একটা অক্ষ পাচ্ছি, আর এর সমান্তরাল এরকম করে একটা অক্ষ পাচ্ছি। সমান্তরাল হবে, পুরো স্ট্রেট লাইন হবে, ঠিক আছে, পুরোটা একটা স্ট্রেট লাইন হবে, হ্যাঁ। তো এটার নাম দিচ্ছি আমি সাপোজ ও ড্যাশ। আমরা মূল বিন্দুটাকে শিফট করছি, মূল বিন্দুটাকে যখন শিফট করছি আমরা দুটো অক্ষ নিচ্ছি, এই দুটো এর নাম দিচ্ছি ধরো সাপোজ x1, এটার নাম দিচ্ছি y1, ঠিক আছে। এই যে ওডেস x1টা কিন্তু অবভিয়াসলি ও x এর প্যারালাল, হ্যাঁ, বা সমান্তরাল। আর ওডেস y1টা এটা অবশ্যই ওy এর প্যারালাল। সেরকম ভাবে আমরা কিন্তু অক্ষগুলো নিচ্ছি, ঠিক আছে। আর ওডেস যে মূল বিন্দুটাকে ট্রান্সফার করলাম, এটা আমি নাম দিচ্ছি সাপোজ h, কি নাম দিলাম, h, মূল বিন্দুকে শিফট করা হবে, ঠিক আছে। তো তাহলে এই যে নতুন অক্ষের সাপেক্ষে ভালো করে বলো, ভালো করে বোঝো, এই যে নতুন অক্ষের সাপেক্ষে নিশ্চয়ই আরেকটা তো কোঅর্ডিনেট পাবো আমরা, এটা তো একটা স্থানাঙ্ক পাবো। পি এক্স কমা ওয়াই ছিল পুরনো অক্ষের সাপেক্ষে একটা স্থানাঙ্ক, ঠিক আছে। এখানে তোমার ও এক্স ও ওয়াই একটা অক্ষ ছিল,
তার সাপেক্ষে বা এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ একটা অক্ষ ছিল, দুটো অক্ষ ছিল, তার সাপেক্ষে পি এক্স কমা একটা স্থানাঙ্ক ছিল। আমি কি করলাম, মূল বিন্দুটাকে শিফট করলাম এখানে, ঠিক আছে, এইচ কমা কে বিন্দুতে শিফট করলাম আমরা, ঠিক আছে, মূল বিন্দুটাকে যদি আমি শিফট করি সেটা, তারপর আমি কি করছি, এই যে ওডেস এক্স ওয়ান ওডেস ওয়ান দুটো এক্সিস নিয়েছি, একটা এর প্যারালাল একটা এর প্যারালাল, তাহলে এটা এই দুটো নতুন অক্ষের সাপেক্ষে, এই দুটো তো আমাদের নতুন অক্ষ, এই নতুন অক্ষের সাপেক্ষে আমরা কি পাবো, মানে নিউ এক্সিস দুটো স্থানাঙ্ক পাচ্ছি, সাপোজ নিচ্ছি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, কি বললাম, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান দুটো স্থানাঙ্ক আমরা নিয়েছি, ঠিক আছে। তো আমাদের এদের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমাদেরকে নির্ণয় করতে হবে, যে পুরনো অক্ষের সাপেক্ষে যে আমাদের যে স্থানাঙ্কগুলো আছে, নতুন অক্ষের সাপেক্ষে যে স্থানাঙ্ক এবং মূল বিন্দুতে যেহেতু আমরা শিফট করছি, তো সেই রিলেশনটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো আমি করছি, দেখো তো এটা ওডেস এইচ কমা কে, তো সাপোজ এইখানটাতে লিখছি ওডেস এইচ কমা কে, হ্যাঁ, তো এটাকে আমি পুরোপুরি টেনে দিচ্ছি সাপোজ, হ্যাঁ, আর এটা আবার তুমি টেনে দাও, টেনে দিতে পারো, এই অক্ষটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, আর কি দুটো অক্ষকে একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে বাড়িয়ে দাও, এটা এক্স ওয়ান ও এক্স ওয়ান ড্যাশ করে দিতে পারো, ওয়াই ওয়ান ও ওয়াই ওয়ান ড্যাশ করতে পারো, আচ্ছা। তো লক্ষ্য করো এবারে, হ্যাঁ আমি একটা পারপেন্ডিকুলার লাইন টানছি পি থেকে আমরা পুরনো অক্ষের সাপেক্ষে একটা পারপেন্ডিকুলার লাইন টানছি, এটা লম্ব অক্ষ টানছি, স্ট্রেট লাইন গুলো একটু সোজা করতে হবে, হ্যাঁ, এটা সাপোজ পারপেন্ডিকুলার লম্ব টানছি, পি থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম, এটা কিন্তু লম্ব অক্ষ, ঠিক আছে। তো ভালো করে বলো তো, এই যে পুরনো অক্ষের সাপেক্ষে তো এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ আর পি এক্স কমা যে পয়েন্টে ছিল, আমি এটা পিএম পারপেন্ডিকুলার টেনেছি কার উপরে, এটা পিএম টেনেছি পারপেন্ডিকুলার উপরে ও এক্স এর উপরে অ্যাকচুয়ালি, ঠিক আছে, বা ওই অক্ষরের উপরে যদি টানি, অ্যাকচুয়ালি ও এম টা সমান কত হবে বলো তো ভ্যালুটা, এই যে ও এম এর ভ্যালুটা এটা কত হবে, এই ও এম সমান কত হবে এখান থেকে ও এম টা, ভালো করে লক্ষ্য করে, এই পুরোটা এক্স হবে না, ভালো করে লক্ষ্য করো, তো এখানে আমরা কি লিখতে পারি, যে ও এম টা সমান হচ্ছে এক্স, দেখো রিলেশনটা আমি বের করেছি, ঠিক আছে। আচ্ছা এই পিএম টা সমান কত বলতে পারি, এই পিএম টা সমান ওয়াই বলতে পারি, এই পিএম টা সমান লক্ষ্য করে ভালো করে ওয়াই, দেখো এটা এক্স এটা ওয়াই, পুরনো অক্ষের সাপেক্ষে ছিল, ঠিক আছে। আমি পিএম পারপেন্ডিকুলার ও এক্স টেনেছি, নিশ্চয়ই এখানে একটা পয়েন্টে ছেদ করবে, নাম দিচ্ছি এন, ঠিক আছে। আবার এই যে নতুন অক্ষরে টেনেছি, এই নতুন অক্ষরে এখানে একটা পয়েন্টে সাপোজ ছেদ করছি, পয়েন্টের নাম দিচ্ছি আর, ওকে, আচ্ছা। আর এটা তো মূল বিন্দু ছিল, এটা তো ওডেস, হ্যাঁ, দেখো এবার কি হচ্ছে, তো আমি নাম দিলাম যে ও এমটা এক্স পিএমটা ওয়াই, আচ্ছা। ভালো করে বলো তো, এই যে পুরনো এই নতুন অক্ষের সাপেক্ষে যে এক্স ওয়ান ওডেস এক্স ওয়ান ড্যাশ ওয়াই ওয়ান ওডেস ওয়াই ওয়ান ড্যাশ, এখানে ওডেস এনটা কত হবে, এই যে সামান্য ওডেস এনের ভ্যালুটা এটা কত হবে অ্যাকচুয়ালি বলো, এই ভ্যালুটা এক্স ওয়ান হবে না, ওডেস এনটা কত হবে এক্স ওয়ান, ঠিক আছে। আচ্ছা এই পিএনটা কত হবে বলো, পিএনটা ওয়াই ওয়ান হবে না, এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান হবে তো, ঠিক আছে, ভালো করে বোঝো, এটুকু এটা এখান থেকে এটা কত হলো ওয়াই ওয়ান, আর নামগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আচ্ছা। আবার বলো যে পুরনো অক্ষের সাপেক্ষে যে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ, এই পুরনো অক্ষের সাপেক্ষে আমি ওডেসটা নিচ্ছি, তো ওডেসটাকে আমি ট্রান্সফার করেছি কত এইচ কমা কে বিন্দুতে, তাহলে ভালো করে লক্ষ্য করি যে ও আরটা সমান হবে এইচ আর ওডেস আরটা সমান হবে কে, ভালো করে বোঝার চেষ্টা করো, এই ও আরটা সমান কত হবে এইচ আর ওডেস আরটা কি হবে, দেখো আমি লিখে দিচ্ছি, ও আর সমান হচ্ছে এইচ আর ওডেস আরটা সমান হচ্ছে কে, বলা যায়, কারণ এইচ কমা কে তে ট্রান্সফার করেছি, তাহলে পুরনো অক্ষের সাপেক্ষে ও আরটা এইচ আর ওডেস আরটা কি হবে, ঠিক আছে। এবার বলো, দেখো আমি এদের রিলেশনটা নির্ণয় করছি, আচ্ছা ও এম সমান আমি কত লিখতে পারি, ও এম সমান লিখতে পারি, দেখো না ও আর প্লাস আর এন, ও এম সমান লিখতে পারি ও আর প্লাস আর এন, পারি তো, আচ্ছা। আবার ও আর মানে কত, ও আর মানে আমাদের কিছু জানা আছে, হ্যাঁ ও আর মানে আমাদের জানা আছে এইচ, ঠিক আছে। আচ্ছা আর এম মানে কত বলতে পারবে, এখানে দেখো আর এম মানেও যা ওডেসেন মানেও তা, কেন আর এম মানেও যা ওডেসেন মানেও তা, যেহেতু দেখো এখানে একটা পারপেন্ডিকুলার যে পিএমটা টেনেছি পারপেন্ডিকুলার এর উপরে এক্স ও এক্স ড্যাশ এর উপরে, আবার দেখো এই যে অক্ষগুলো নিয়েছি সেই অক্ষগুলো তো প্যারালাল, এই সরি মানে পারপেন্ডিকুলার, এই যে এক্স ওয়ান ওডেস এক্স ওয়ান ওয়াই ওয়ান ওডেস ওয়াই ওয়ান এগুলো তো পারপেন্ডিকুলার, এগুলো তো লম্ব, তাহলে অ্যাকচুয়ালি ওডেসেনও যা এখানে তোমার আর এম হতা, কারণ দুটো তো প্যারালাল, যদি আবার হয় আমার যদি 90 ডিগ্রি হয়, অবভিয়াসলি যদি এরকম কেসটা হয়, আবার যদি 90 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এই ভ্যালুটা যা এই ভ্যালুটা তাই হবে, পড়ে কিনা, তাহলে কত পেলাম আর এম সমান কি লিখতে পারো ওডেসেন, আচ্ছা। তাহলে ও এম সমান অ্যাকচুয়ালি কত, ও এম এর ভ্যালুটা কি জানি এক্স সমান কি পেলাম এইচ প্লাস এক্স ওয়ান, ভালো করে লক্ষ্য করো, এক্স সমান কি পেলাম এক্স ওয়ান প্লাস এইচ, এরটা পেলাম, ঠিক আছে। সিমিলারলি আমরা কি বলতে পারি, দেখো পিএম সমান কি বলতে পারি,
পিএম সমান কত বলতে পারি, পিএন প্লাস এনএম, পিএন প্লাস এনএম বলতে পারি। আচ্ছা পিএন মানে কত, পিএন মানে দেখো পিএন মানে y1, আচ্ছা আবার এনএম মানেও যা ওডেসার মানেও তা, একই কেস, এনএম মানেও যা ওডেসার মানেও তা, আবার লিখলাম y1, তাহলে কত হলো এই ওডেসার, তাহলে কত y1 প্লাস ওডেসার মানে কত কে, তাহলে কত হলো পিএম সমান আবার কত y, তাহলে y সমান কি পেলাম y1 প্লাস কে, তাহলে এটা একটা রিলেশন পেলাম। তাহলে x সমান পেলাম x1 প্লাস h আর y সমান y1 প্লাস কে, বোঝা গেল কিভাবে বেরোলো, এটা অ্যাকচুয়ালি এর রিলেশন। তো এটা যদি তুমি মোটামুটি শর্টকাটে লিখে দাও, শর্টকাটে লিখে দাও বলতে এটা তোমাদের মনে রাখতে হচ্ছে যেখানে x, y টা কার কোঅর্ডিনেট, এগুলো তো তোমরা লিখে নেবে, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। ইফ x, y be the coordinates refer to the old axis কোনগুলো, x ও x dash আর y ও y dash, তাহলে দেখো if x, y be the coordinates refer to old axis and x dash, y dash, সরি এখানে x1, y আমি নিয়েছি, ঠিক আছে, and x1, y be the coordinates refer to refer to new axis and x1, y1 টা হচ্ছে তোমার পুরনো অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক, আর x, y টা হচ্ছে তোমার পুরনো অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক with the coordinates refer to old axis, আর x1, y1 টা হচ্ছে তোমার নতুন অক্ষের সাপেক্ষে যদি স্থানাঙ্ক হয়, আর মূল বিন্দুকে যদি শিফট করি আমরা h, k and origin be shifted at h, k, then আমরা কি রিলেশনটা পাচ্ছি, দেন দেখো কি পাচ্ছি, x সমান হচ্ছে x1 প্লাস h, এই রিলেশনটা লিখে নেবে, দেন x সমান কি পাচ্ছি x1 প্লাস h আর y সমান হচ্ছে y1 প্লাস k, আমি লিখে দিচ্ছি আমি দেখো, দেন x সমান হচ্ছে x1 প্লাস h আর y সমান হচ্ছে y1 প্লাস k, মনে থাকবে কি বললাম, যদি x, y পয়েন্টটা হয় তোমার পুরনো অক্ষের সাপেক্ষে, x1, y1 পয়েন্টটা হয় যদি নতুন অক্ষের সাপেক্ষে, আর মূল বিন্দুকে যদি আমরা শিফট করি h, k পয়েন্টে, দেন x সমান হয় x1 প্লাস h আর y সমান হচ্ছে y1 প্লাস k, মনে থাকবে। যদি তুমি যদি পয়েন্ট দেয় তোমার কোনো কিছু, তোমাদের অঙ্ক আছে দেখবে, তোমাদের যদি কিছু পয়েন্ট দেয়, আমি এই টাইপের অঙ্ক করাবো, তাহলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। যদি পয়েন্ট সাপেক্ষে হয়, যদি তোমাকে বলে যে মূল বিন্দু 2,3 বিন্দু স্থানান্তরিত করা হয়েছে আর পুরনো অক্ষের সাপেক্ষে স্থানাঙ্কটা দেওয়া হয়েছে সবাই 3,4, তাহলে নতুন অক্ষের সাপেক্ষে স্থানাঙ্কটা কত, x1, y1 টা বের করতে বলবে, ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক করবে। চলো তাহলে বোঝা গেল ব্যাপারটা কি, ঠিক আছে। তোমরা যদি তোমাদের যদি কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে, যে জায়গাতে সমস্যা মনে হবে। আর তোমরা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটিকে, হ্যাঁ, আর তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো, আর নোটিফিকেশন আইকনটা টিপে রাখবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে। হ্যাঁ, আমি কন্টিনিউ এবার থেকে আপলোড করতে থাকবো, কিছুদিন বন্ধ ছিল কোনো প্রবলেমের জন্য, বললাম তোমাদেরকে। তো দেখো এবার আমরা পড়ো তোমাদের আরেকটা জিনিস আছে, তোমাদের লোকাস বা সঞ্চারপথ বা লোকাস জিনিসটা কি, ঠিক আছে। তো সঞ্চারপথ বা লোকাস জিনিসটা কি একটু বলবো আমরা, দেখো লিখেছি, দ্য কার্ভ ডেসক্রাইবড বাই এ পয়েন্ট হুইচ মুভস আন্ডার গিভেন কন্ডিশন অর কন্ডিশনস ইজ কল্ড লোকাস। ব্যাপারটা কি, আচ্ছা আমরা যখন ধরো একটা স্ট্রেট লাইন টানি, ঠিক আছে, বা একটা তোমার সরলরেখা যখন টানি, তখন আমরা কি করি, এটা নির্দিষ্ট সিস্টেমে টানি, মানে ধরো কতগুলো বিন্দু পর মানে সাজিয়ে আমরা টানি, ঠিক আছে। বা যখন আমরা একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্ত অঙ্কন করতে কি করে দেবো, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট পয়েন্ট, একটা সেন্টার নিই, সেই সেন্টার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আমরা কি করি, এরকম ভাবে এঁকে যাই, একটা সেন্টার নিলাম, এই সেন্টার থেকে নির্দিষ্ট দূরত্ব কম্পাসটা বসে এরকম ভাবে অনেকগুলো বিন্দু বসে পাই, মানে কি এটা নির্দিষ্ট সিস্টেমে থাকে। লোকাস বলতে চাইছে, লোকাস মানে হচ্ছে তোমার কোন নির্দিষ্ট নিয়ম বা শর্ত সাপেক্ষে, এটা নির্দিষ্ট নিয়ম বা শর্ত সাপেক্ষে যখন একটা বিন্দু চলমান বিন্দু যে জ্যামিতি চিত্রটা অঙ্কন করে, এই যে একটা পয়েন্ট নিচ্ছি আমরা চলমান বিন্দুটা, এই যে বিন্দুটা যখন এরকম ভাবে গতিশীল হচ্ছে তোমার একটা বিন্দু সাপেক্ষে, তখন আমরা একটা কি পাচ্ছি, একটা জ্যামিতি চিত্র পাচ্ছি। এই জ্যামিতি চিত্রটাকে বলছে একটা পয়েন্টের সাপেক্ষে হলো লোকাস বা সঞ্চারপথ। তাহলে ডেফিনেশনটা কি হলো, যে দ্য কার্ভ ডেসক্রাইবড বাই পয়েন্ট হুইচ মুভস আন্ডার গিভেন কন্ডিশন, একটা কন্ডিশন আছে বলতে দেখো, এই বৃত্তটা যেমন আঁকছি, বৃত্তটা দেখো তোমার ওই সেন্টারটা থেকে ওই যে তোমার যে পয়েন্টটা আমি নিচ্ছি ওই ডিস্টেন্স কিন্তু অলওয়েজ ইকুয়াল, মানে ওরকম ভাবে আমরা কিন্তু বৃত্তটাকে টানছি বা কার্ভটাকে আমরা টানছি, ওটা কিনা। তো the curve described by a point which moves under given condition or conditions is called locus, আমরা লোকাস বলি, ঠিক আছে। এটা বলা যায় ইকুয়েশন অফ লোকাস বা পয়েন্ট, এর কিছু নিয়ম আছে আমরা পড়বো। ইকুয়েশন অফ লোকাস বা পয়েন্ট কি,
The equation of locus of a point is the relation which is satisfied by the coordinates of every point on the locus of the point. মানে ব্যাপারটা কি যে তোমার আমরা একটা পয়েন্টের ইকুয়েশন আমরা কি বলবো, আমরা যে ইকুয়েশনটা যেটা পাবো সেই ইকুয়েশনটা কি করবে যে এভরি মানে ওই লোকাসের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্ট দিয়ে স্যাটিসফাইড করবে। মানে কি ধরো the equation of a locus of a point is the relation which is satisfied by the coordinates of every point on the locus of a point. আমরা একটা পয়েন্ট দিয়ে যখন আমরা একটা লোকাস পাচ্ছি, লোকাসের মানে একটা তো স্ট্রেট লাইন পাচ্ছি, তো স্ট্রেট লাইন আমরা যখন পাবো সেই স্ট্রেট লাইনের মধ্যে ধরো 2x + 3y সামথিং কিছু একটা আছে, ঠিক আছে। এক্স এর কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট দিয়ে এক্স আর ওয়াই কোঅর্ডিনেটের মধ্যে ওর মধ্যে যত সংখ্যক বিন্দু আছে তার মধ্যে পুরো সব মানে পুরোপুরি তোমার সব করবে না পুরোপুরি হোল্ড করবে। ব্যাপারটা বলতে কি বলছি বুঝতে পারছো তো ব্যাপারটা? The equation of locus of a point which is satisfied by the coordinates of every point is the locus of the point. ঠিক আছে, এটা বলা যায় মেথড অফ অবটেনিং দ্য ইকুয়েশন অফ লোকাস। এটা কি যে ইউজিং দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্টস h, আমরা ইকুয়েশন অফ লোকাস বের করার কি সিস্টেমটা কি, আমরা যখন একটা মুভিং পয়েন্ট বলবে বা যখন একটা গতিশীল বিন্দু বলবে সেই গতিশীল বিন্দু স্থানাঙ্কটা আমরা ধরে নেবো h, কি বললাম সেই গতিশীল বিন্দু স্থানাঙ্কটা আমরা ধরে নেবো h, assuming the coordinates of points h, which locus is to be found বলা যাবে। ঠিক আছে, রাইট দ্য গিভেন কন্ডিশন ইন ম্যাথমেটিক্যাল ফর্ম ইনভলভিং h, একটা কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন অনুযায়ী তোমাদের একটা ম্যাথমেটিক্যাল ফর্ম আমরা বের করবো h, দিয়ে বের হবে। ঠিক আছে, দেন আমরা কি করবো, দেন আমরা h টাকে রিপ্লেস করবো x দিয়ে আর k টাকে রিপ্লেস করবো y দিয়ে, রিপ্লেস h by x and k by y। ঠিক আছে, দেন the equation so obtained is a locus of a point which moves under some stated condition। ঠিক আছে, তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা পাবো একটা ইকুয়েশনের একটা পয়েন্টের লোকাস, একটা বিন্দুর সঞ্চারপথ আমরা বলতে পারবো যে আমরা ইকুয়েশনটা পাবো তার সঞ্চারপথের সমীকরণ বা ইকুয়েশন অফ লোকাস অফ এ পয়েন্ট বলা যাবে। কি বলছি বোঝা গেল ব্যাপারটা? একটু সমস্যা হতে পারে তোমাদের, তো এটা নতুন টাইপের জিনিস তো আরবার বলে দিচ্ছি যে একটা বিন্দু যখন একটা নির্দিষ্ট জ্যামিতিক শর্তাবলী সিদ্ধ করে যখন বা একটা কন্ডিশন সিদ্ধ করে যখন ওই বিন্দুটা যখন গতিশীল হয়, হ্যাঁ মানে যখন যেটা আমি যে এক্সাম্পলটা দিলাম তোমার বৃত্তর ক্ষেত্রে, বৃত্তরে যখন একটা পয়েন্ট থেকে বৃত্তের সেন্টার থেকে দেখো যে পয়েন্ট আমি নিচ্ছি পরিধির উপরে সার্কামফারেন্সের উপরে যে পরিধিগুলোর উপরে যে আমরা বৃত্তটা নিচ্ছি, তো ওটা ডিস্টেন্সটা একই থাকে এবং ওই ডিস্টেন্সটা একই রেখে আমরা ওই যে পরিধির উপরে যে বিন্দুগুলো পাই সেগুলো আমরা কি মুভ করে, ওটা কিনা তাহলে একটা বিন্দু পুরো চলমান বলতে পারো, ওটার পুরো চলমান হয়ে একটা কন্ডিশন আমরা পাবো, একটা জ্যামিতিক শর্তাবলী পাবো। ঠিক আছে, আমরা পড়বো তখন x² + y² স্কয়ার হয়, এটা ওর রেডিয়াস হয়। ঠিক আছে, তো তখন আমরা একটা বৃত্ত পাবো। সেরকমই তো একটা পয়েন্ট এই যে যেমন ইকুয়েশন অফ লোকাস অফ পয়েন্ট যখন বলেছি which satisfy the coordinates of every point on the locus of a point। ঠিক আছে, যখন আমরা ইকুয়েশন একটা পয়েন্টের ইকুয়েশন পাবো তার মধ্যে যত যা পয়েন্ট থাকবে সব ওই ইকুয়েশনটাতে হোল্ড করবে। ঠিক আছে, আচ্ছা আর তার অবটেনিং তো বললাম যে h, k দিয়ে করবো, h, k দিয়ে তার ম্যাথমেটিক্যাল ফর্মটা পাবো, ম্যাথমেটিক্যাল ফর্ম পর আমরা রিপ্লেস করবো h টাকে x দিয়ে আর k টাকে y দিয়ে। ঠিক আছে, তারপর যে আমরা ইকুয়েশন লোকাসটা পাবো সেটা পাবো ওই পয়েন্টটার ইকুয়েশন। ঠিক আছে, তো চলো তোমাদের লোকাসটা পড়ানো হলো, এর কিছু অঙ্ক করাবো নেক্সট দিন। তো সব তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে তোমার বন্ধুদের সাথে, চ্যানেলটিকে তোমরা আগে এগিয়ে নিয়ে যাও। ঠিক আছে, আমরা অলরেডি 350 ক্রস করে গেছি তোমাদের ইয়েতেই। ঠিক আছে, চলো তো ভালো থাকো। হ্যাঁ।